পূর্বের পার্টে আমরা দেখেছি ডন সারাকে তার বাসায় ছাড়তে গিয়েছিল, কিন্তু সেখানে ডন কিছু লোকেদের দেখে আর তাদেরকে দেখে ডন বুঝতে পেরে যায় যে সেই লোকেরা তার উপরে হামলা করতে এসেছে। এই জন্য ডন সারাকে বাসায় যেতে বলে আর নিজেও সেখান থেকে চলে যায়, কিন্তু সেই লোকেরা ডনের পিছু করতে থাকে আর এই জন্য ডন এক জায়গায় থেমে তাদেরকে অনেক মারে, কিন্তু তাদের মধ্যে একজন ডনের পেটে চাকু ঢুকিয়ে দেয়। এটা দেখে সারা চমকে যায় আর দৌড়ে ডনের কাছে আসতে থাকে। ডন রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়েছিল। তো এই পার্টে শুরুতে দেখানো হয় যখন সারা ওই জায়গায় পৌঁছায় তখন দেখে না সেখানে ডন আছে আর না সেই লোকেরা। তারপর সারা দেখে ওই লোকেরা ডনকে জোর করে একটা গাড়িতে তুলে নিয়ে কোথাও চলে যাচ্ছে। সারাও তাড়াতাড়ি এই জন্য একটা ট্যাক্সি নিয়ে তাদেরকে ফলো করে। অন্যদিকে ফ্রেড আর কিম ফ্রেডের অফিসে বসে ভালোবাসার সুইট কথা বলছিল। কিম ফ্রেডের জন্য ভেজিটেরিয়ান কেক বানিয়ে নিয়ে আসে আর ওই কেক ফ্রেড অনেক মজা করে খায়। তখনই ফ্রেডের কাছে সারার কল আসে আর সারা আপসেট হয়ে বলে, আরে ডনকে কিছু লোক কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, তার পেটে কেউ চাকু ঢুকিয়ে দিয়েছে, আমি ওই গাড়িকে ফলো করছি, তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো। এই কথা শুনে তো ফ্রেড ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি বের হয়ে পড়ে। কিমও ফ্রেডের সাথে যেতে চায় কিন্তু ফ্রেড না করে। এরপর কিম বলে, আরে আমি ড্রাইভ করব আর তুমি তোমার ফ্রেন্ডের লোকেশন ট্র্যাক করো। ফ্রেডের এই আইডিয়াটা অনেক ভালো মনে হয় তাই সে রাজি হয়ে যায়। ফ্রেড তার ল্যাপটপে ডনের ফোনের লোকেশন ট্র্যাক করতে থাকে। ওইদিকে ডন গ্যাংয়ের গাড়িতে কোনোভাবে তার রক্ত বের হওয়া বন্ধ করে আর লুকিয়ে ডন তার ফোন থেকে ফ্রেডকে কল করে। ফ্রেড বলে, ডন তুমি ঠিক আছো তো? আমি তোমাকেই ফলো করছি, চিন্তা করো না, তোমার কিছু হবে না। এর মধ্যে গ্যাংয়ের একজন লোক দেখে ফেলে ডনের হাতে ফোন, এই জন্য সেই ফোন তারা কেড়ে নেয়। তারপর ডনকে একটা বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়। ওইদিকে সারা তার সুপার পাওয়ার দিয়ে জুম করে ওই জায়গাটাকে দেখে নিয়েছিল আর তারপরে সেও ওই বিল্ডিংয়ে আসে। সারা একটা জানালা দিয়ে ডনকে দেখে যেখানে ডনকে বেঁধে রাখা হয়েছিল। সারা এই কথা ফ্রেডকে বলে। তখন ফ্রেড সারাকে বলে, প্লিজ একা সেখানে গিয়ে কিছু করো না, না হলে ফেঁসে যাবে, তুমি শুধু পুলিশকে কল করো, আমি সেখানে পৌঁছাচ্ছি। ওইদিকে কেনেথ রিচার্ডকে বলে, ডনকে রাস্তা থেকে সরানোর জন্য আমি একটা গ্যাংয়ের সাহায্য নিয়েছি, তারা এতক্ষণে হয়তো ডনকে কিডন্যাপও করে ফেলেছে। এই কথা শুনে রিচার্ড চমকে যায় আর কেনেথকে অনেক গালি দেয় আর বলে, কি করছো এইসব? এর মধ্যেই কেনেথের কাছে ওই গ্যাং লিডারের কল আসে। লিডার বলে, আমরা থেকে কিডন্যাপ করেছি, কিন্তু সে আমাদের সেখানে অনেক মারছিল, তাই আমরা তার পেটে চাকু ঢুকিয়ে দিয়েছি। এই কথা শুনে কেনেথ চিৎকার করে বলে ওঠে, এটা তোমরা কি করেছো? আমি তো শুধু কিডন্যাপ করার কথা বলেছিলাম, তাই না? কিন্তু গ্যাং লিডার বলে, যা হবার তা হয়ে গেছে, তুমি শুধু আমাদেরকে এক্সট্রা টাকা দাও, আমি তার কাজ শেষ করে দিচ্ছি, তাহলেই না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। এই কথা শুনে কেনেথ ভয় পেয়ে যায় আর বলে, এটা তো মার্ডার কেস হতে চলেছে। তখনই রিচার্ড কেনেথের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ওই গ্যাং লিডারের সাথে কথা বলতে থাকে। গ্যাং লিডার রিচার্ডকে বলে, আরে বস, তুমি কতদিন হয়ে গেছে তোমার সাথে কথা বলেছি, আমাকে কি ভুলে গেছো? আমরা দুজন কতটা ক্লোজ ফ্রেন্ড ছিলাম, কিন্তু এখন দেখো আমাকে এরকম ছোট ছোট কাজ করতে হচ্ছে। রিচার্ড বলে, তুমি যে কাজ করছো না সেটা সম্পূর্ণ করো, যদি আমার ছেলে কোনো বিপদে পড়ে তাহলে তোমার ছাড় নেই। তারপর রিচার্ড নিককে ডাকে আর বলে, তুমি গিয়ে দেখো ওই গ্যাং লিডার আসলে কি করছে, যদি সে আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করে তাহলে তাকে সেখানে শেষ করে দাও। এটা বলে রিচার্ড নিককে সেখানে পাঠিয়ে দেয় আর এদিকে সে কেনেথকে অনেক মারে আর বলে, তোমার মধ্যে কি একটু সেন্স নেই যে ওই গাধাকে এই কাজ দিয়েছো তুমি? সে একটা কাজও ঠিক মতো করতে পারে না। তো ওইদিকে ফ্রেড আর কিম ওই বিল্ডিং এ পৌঁছে যায়। যতক্ষণ পুলিশ না আসে ততক্ষণ পর্যন্ত তাদেরকে তো কিছু একটা করতেই হবে যাতে ওই গ্যাং লিডার ডনকে মেরে না ফেলে। তো সেখানে তারা কীটনাশক স্প্রে করার যন্ত্র দেখে ফ্রেড বলে, বাহ, এটা একটা খুবই ভালো জিনিস, আজ আমরা সোজা প্ল্যান বি ফলো করব। পরের সিনে তিনজন কীটনাশকের স্প্রে শ্রমিকদের মতো বিল্ডিং এ প্রবেশ করে। ভেতরে ওই গ্যাং ডনকে মেরে ফেলার জন্য একদমই প্রস্তুত হয়ে বসেছিল, কারণ শুধু কিডন্যাপ করার জন্য এতটা টাকাও পাওয়া যাবে না যতটা টাকা ডনকে মেরে ফেললে পাওয়া যাবে। গ্যাং লিডার এই প্ল্যান বানিয়েছে যে সে ডনকে মেরে কেনেথকে ভয় দেখাবে আর একটা বড় অ্যামাউন্ট চাইবে। এর মধ্যেই ডনের জ্ঞান ফিরে আসে আর সে গ্যাং লিডারকে জিজ্ঞেস করে, আমাকে মেরে ফেলার জন্য তোমাকে কে বলেছে আর তুমি কত টাকা পেতে যাচ্ছ? গ্যাং লিডার 5টা আঙুল দেখালে ডন বলে, কি তুমি কি 50 লাখ টাকা পেতে যাচ্ছ? এই কথা শুনে গ্যাং লিডার চমকে যায় আর বলে, 50 লাখ আবার কে দেবে? আরে 5 লাখ পেতে যাচ্ছি। এই কথা শুনে ডন রেগে যায় আর বলে, আমার জীবনের দাম মাত্র 5 লাখ টাকা? তুমি কি জানো আমি কে? ইউ ক্যান কোম্পানির সিইও। আমার জীবনের দাম তুমি 5 লাখ টাকা দিয়ে ফিক্সড করেছো আর আমাকে ইনসাল্ট করছো 5 লাখ বলে? দেখো, আমি তোমাকে 5 কোটি দেব, তুমিও সেটেল আর তোমার গ্যাংও সেটেল।
আমাকে শুধু এখান থেকে যেতে দাও। এই কথা শুনে তখনই গ্যাংয়ের লোকেরা গ্যাং লিডারের থেকে ডনকে বেশি রেসপেক্ট করতে শুরু করে আর ডনকে বলে, বস চলো, আমরা তোমাকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু এর মধ্যে সেখানে সারা, ফ্রেড আর কিম চলে আসে আর তাদের দেখে গ্যাং লিডারের ডনের উপরে সন্দেহ হয়। তাই সে ডনকে পানিতে ভরা ট্যাঙ্কিতে বন্ধ করে আর এই তিনজনের সাথে লড়াই করতে থাকে। এই তিনজন কখনো গ্যাংয়ের উপরে কীটনাশকের স্প্রে করে, আবার কখনো কখনো নুড়ি নিক্ষেপ করে। অনেকক্ষণ এভাবেই লড়াই চলে আর অবশেষে ফ্রেড ডনকে ট্যাঙ্ক থেকে বের করে। তাদেরকে ডন গালি দিতে থাকে যে এত তাড়াতাড়ি আসার কি প্রয়োজন ছিল, আর একটু দেরি করে আসতে, আর আমার মরামুখ দেখতে। এরপর সারা ডনকে নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে, কিন্তু ওই গ্যাংয়ের লোকেরা তাদেরকে তাড়া করতে থাকে। তারপর দুজন একটা পাশের জঙ্গলে ঢুকে পড়ে, কারণ এমনিতেও কিছুক্ষণ পর পুলিশ চলে আসবে। কিছু দূর গিয়ে ডন থেমে যায় আর সারাকে বলে, আমার নিজের জীবন নিয়ে নয়, বরং তোমাকে নিয়ে চিন্তা করা উচিত। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও প্লিজ, ততক্ষণ পর্যন্ত আমি এই গ্যাংকে সামলে নেব। এই কথা বলে ডন অন্যদিকে পালাতে থাকে আর হঠাৎ করে সে একটা গর্তের মধ্যে পড়ে যায়। গ্যাংস্টাররাও তার পিছু করে আর তারা ডনকে গর্তে পড়ে যেতেও দেখে, কিন্তু তারা সেই গর্তের ওখানে গিয়ে দেখে সেখানে ডন ছিল না। গ্যাং লিডার বলে, এত নিচু গর্তে পড়ে গিয়ে সে অবশ্যই মারা গেছে, কিন্তু আমাদের তার বডি খুঁজে বের করতে হবে, কারণ তখনই আমরা টাকা পাবো। কিন্তু ঠিক তখনই পুলিশের গাড়ির আওয়াজ শুনে তারা সেখান থেকে পালিয়ে যায় আর বলে যে চলো পরে এসে তার বডি খুঁজে বের করব। সারাও ওই গর্তে দেখে, কিন্তু ডনকে কোথাও দেখতে পায় না। সারা নিচে গিয়েও দেখে, কিন্তু কিছুই বোঝা যায় না। এর মধ্যেই নিক রিচার্ডকে কল করে বলে যে ডনের বডি পাওয়া যায়নি আর ওই গ্যাং লিডারের মনে হয় সে মারা গিয়েছে। এই কথা শুনে রিচার্ড গর্জন করে ওঠে আর বলে, ওই অপদার্থ শুধু নামেরই গ্যাং লিডার, গাধা কোথাকার, একটা কাজও ঠিক মতো করতে পারে না। তুমি তাকে ওয়ার্নিং দিয়ে আসো যে যদি ডনের বডি পাওয়া না যায় বা সে ডনকে জীবিত ধরে নিয়ে আসতে না পারে, তাহলে তাকে শুট করে উড়িয়ে দেব, এটা বলে দিও তাকে। পরের সিনে গ্যাং লিডার আর ওই গ্যাংদের নিক একাই মারে আর খুব খারাপ অবস্থায় পড়ে থাকে তারা সবাই। এরপর নিক গ্যাং লিডারকে বলে, ডনকে ধরা কঠিন হোক বা অসম্ভব হোক সেটা আমি জানি না, কিন্তু তাকে মৃত বা জীবিত তোমাকে ধরে আনতে হবে, না হলে তুমি 0 পেমেন্ট পাবে। আর হ্যাঁ, পেমেন্ট তো পাবেই না, কিন্তু রিচার্ড তোমার জীবন অবশ্যই নিয়ে নেবে, তাই চুপচাপ কাজ শেষ করো আর পেমেন্ট নিয়ে যেও। এভাবে হুমকি দিয়ে সে চলে যায়। অন্যদিকে সারা অনেক টেনশনে পড়ে যায় যে জানি না ডনের আবার কি হলো, কোথায় আছে সে। পুলিশের লোকেরা বলে, আপনারা প্লিজ বাসায় চলে যান, যদি আপনারা এখানে থাকেন তাহলে আপনাদের সেফটিও আমাদের দেখতে হবে, আর আমরা এই জায়গা খুব ভালো করে খুঁজে দেখব। যদি ডনকে পেয়ে যায় তাহলে আপনাদের অবশ্যই ইনফর্ম করব। পরের সিনে সবাই বাসায় বসেছিল আর টিভিতে নিউজে দেখছিল। নিউজ চ্যানেলের লোকেরা তো কনফার্ম করে দেয় যে ডন অনেক উঁচু থেকে পড়ে গিয়েছিল আর তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু তার বডি এখনও পাওয়া যায়নি, হয়তো নদীতে পড়ে গেছে। এরকম নিউজ দেখে এরা এখানে অনেক উদাস হয়ে যায় আর বলে, সত্যি আবার এরকম হয়নি তো? তখন সারা বলে, কেন না আমরা একটা কাজ করি, আমরা চুপচাপ এখানে কেন বসে আছি, আমাদেরও গিয়ে ডনকে খোঁজা উচিত। কিন্তু ফ্রেড বলে, তুমি একটু ধৈর্য ধরো, আমার মনে হয় ডন কোথাও পালিয়ে গেছে, তুমি দেখে নিও, কিছুক্ষণের মধ্যে সে অবশ্যই আমাকে মেসেজ করবে, তাই প্লিজ কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি বিপদের মধ্যে যেও না। কিন্তু সারার মন তো মানেই না, তা শুধু ডনের কথাই মনে পড়ে, কারণ ডন তাকে বলেছিল আমার নিজের নয় বরং তোমাকে নিয়ে চিন্তা করা উচিত। তাই সারা থাকতে পারে না আর ডনকে খুঁজতে বের হয়ে পড়ে জঙ্গলের দিকে। এদিকে ফ্রেড অনেক কষ্ট পায় যে তার বেস্ট ফ্রেন্ডের সাথে আবার কোনো কিছু খারাপ হয়ে যায়নি তো। আর তখনই তার কাছে একটা ইমেল আসে যেখানে কিছু কোড ল্যাঙ্গুয়েজ আছে। ফ্রেড যখন সেটা ডিকোড করে তখন জানতে পারে সেটা ডন পাঠিয়েছে। মেসেজ দেখে ফ্রেড ইমোশনাল হয়ে যায় আর বলে, মেসেজ করতে এত লেট করেছিস, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে তোমার তো আবার কিছু হয়ে যায়নি। এরপর ফ্রেড সারাকে বলতে যায় যে ডন সেফ আছে, কিন্তু ফ্রেড সেখানে গিয়ে দেখে সারা নেই, কারণ সারা তো ডনকে খোঁজার জন্য সেই কখন জঙ্গলের দিকে বের হয়ে গিয়েছে। ওইদিকে সারাকে দেখানো হয় সে জঙ্গলে সব জায়গায় ডনকে খুঁজছিল, নিজের সুপার পাওয়ার দিয়ে দূরে দূরে দেখছিল। তখন সারা দেখতে পায় একটা গাছের সাথে রক্ত লেগে আছে। এটা দেখে সারা তাড়াতাড়ি সেখানে যায় আর দেখে সামনে থেকে ওই গ্যাং আসছে আর তারাও ডনকেই খুঁজছে। তখন কেউ পেছন থেকে এসে সারার মুখ বন্ধ করে অন্যদিকে নিয়ে যায়। আসলে সেটা ডন ছিল। এখান থেকে সোজা কাট করে দুজনকেই বাসের ভেতরে দেখানো হয়। ডন দূরে একটা গ্রামে সিক্রেট জায়গায় রয়েছে আর সারাকে সেখানে সে নিয়ে যাচ্ছে। সারা বলে, তুমি আমাকে কিছু বলনি কেন? আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। ডন বলে, আমি অনেক আহত ছিলাম আর আমার ঠিক হতে একটু সময় লেগেছে, তাই কিছু বলতে পারিনি। আর তুমি এতটা রেগে কেন যাচ্ছ? তোমার কি আমার কথা মনে পড়ে?
সারা বলে, না না, এরকম কোনো কথা না। আমি ভাবলাম যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাকে আমার কাজের টাকা কে দেবে। তো এরকম ভাবে দুজন বাসে ঝগড়া করতে থাকে। অবশেষে ডনের ওই সিক্রেট জায়গায় দুজনেই পৌঁছে যায়। ডনের মা এখানে প্রায় আসতো, আর ডন 20 বছর পর এখানে এসেছে। আসলে তার এখানে আসলে তার মায়ের কথা মনে পড়তো, এই জন্য সে এখানে কখনোই আসতে চাইতো না। কিন্তু এখন তার জন্য এইরকম সেফ জায়গা আর অন্য কোথাও নেই, এই জন্য সে এখানে থাকতে শুরু করছে। ডন বলে, দেখো, আমাদের এখানে থেকেই খোঁজ করতে হবে যে আমাকে মেরে ফেলতে কে চায়, আর এই সব কিছুর পেছনে কার হাত আছে। ওইদিকে ডনের সেক্রেটারি নিউজ দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, না স্যার, আপনার কিচ্ছু হবে না। আমার পুরো বিশ্বাস আপনি বেঁচে আছেন। আমি জানি যে আপনি কোথাও লুকিয়ে আছেন, আর ঠিক সময়ে আপনি অবশ্যই আসবেন। নিজে নিজে এসব বলতে বলতে সে ডনের রুমে চলে আসে আর ওই সিক্রেট দরজা খোলে, যেটা ডন আর ফ্রেডের সিক্রেট বেসমেন্টের রাস্তা। সেক্রেটারি এই ব্যাপারে তো জানতো না, আর এভাবে ওই দিন মিস্টার ডন এই দরজা দিয়ে অফিসের ভেতর এসেছিল। সে বলতে থাকে, আমি তো দেখি এই দরজা কোথায় গিয়ে খোলে, কিন্তু ওই দরজা প্রথম থেকেই খোলাই ছিল। তাই সেক্রেটারি ভেতরে চলে যায়। সেখানে অনেকগুলো বই রাখা আছে। এসব দেখে সেক্রেটারি চমকে যায় আর বলে, এতগুলো বই এখানে কিভাবে আসলো? সেক্রেটারি এক এক করে সব বই সরিয়ে দেখে। তখনই সেক্রেটারি ওই সিক্রেট দরজাও দেখতে পায়, মানে সেই দরজাটাও খুলে যায়। সেক্রেটারি দরজা দিয়ে ভেতরে যায় আর নিচে যে ডন আর ফ্রেডের সিক্রেট বেসমেন্ট আছে সেখানে পৌঁছে যায়। কিন্তু এটা কি, সেখানে ফ্রেড আর কিম ক্লোজ হয়েছিল আর একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল। একটু রোমান্টিক হয়ে কিছু করতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে সেক্রেটারির এন্ট্রি হয়। সেক্রেটারিকে দেখে ফ্রেড চমকে যায় আর বলে, আপনি এখানে কিভাবে আসলেন? সে উল্টো ফ্রেডের কান ধরে বলে, আমার তো এদিকে জীবন বের হয়ে যাচ্ছে, আর আমার বস জানি না ডনের কি হয়েছে, কিন্তু তোমরা দুজন এখানে কিস করতে যাচ্ছ, এটা কি কোনো টাইম? এই কথা বলে সে রেগে চলে যেতে থাকে। তখন ফ্রেড তাকে শান্ত করার চেষ্টা করে। ওইদিকে দেখানো হয় ডন আর সারা মিলে এই বাসা পরিষ্কার করতে থাকে। ডনের আঘাতের উপরে সারা ওষুধ লাগিয়ে পট্টিও বেঁধে দেয়, আর দুজন দুজনের অনেক ক্লোজ হয়ে যায়। তখন সারা একটা গ্রুপ ছবি দেখে, যে ছবি সারার এতিমখানায় তোলা হয়েছিল। ডনের মা প্রত্যেক এতিমখানায় যেত আর বাচ্চাদের সাথে দেখা করত। সে সারাদের এতিমখানায়ও এসেছিল। সারা জিজ্ঞেস করে, এটাই কি তোমার মা? সারা বলে, আরে এনাকে তো সবাই এঞ্জেল লেডি বলতো, কারণ সে আমাদের সবাইকে অনেক ভালোবাসতো আর সব বাচ্চাদের অনেক ভালো কেয়ার করত। আমি তো আমার সুপার পাওয়ারকে একটা রোগ ভেবেছিলাম, কিন্তু তোমার মা সে আমাকে অনেক ভালোবেসে বুঝিয়েছে যে এটা কোনো রোগ নয়, বরং এটা একটা স্পেশাল পাওয়ার। শুধু তোমার মাই ছিল যে আমার সাথে এত ভালোবেসে কথা বলেছিল। ডন ওই ছবি নিয়ে নেয় আর অন্য একটা মেয়েকে দেখিয়ে বলে, এটাই তুমি, তাই না? তুমি ছোটবেলায় অনেক সুন্দর ছিলে ইয়ার। এরকম মজা মাস্তির মধ্য দিয়ে তাদের সময় কেটে যায়। এরপর দুজনেই পাশের একটা টাউনে কিছু জিনিস কিনতে যায়। তখন একজন বৃদ্ধ লোক তাদের ছবি তোলে, আর এটা দেখে সারা রাগ উঠে যায়। তাই সারা ওই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে, আপনি আমাদের ছবি কেন তুললেন? বৃদ্ধ লোকটি বলে, ছবি তোলা আমার অভ্যাস, কিন্তু তোমরা এত চিন্তা কেন করছো? তোমাদের দুজনেরই তো আবার ইলিগাল সম্পর্ক চলছে না? ডন সেখানে অনেকগুলো ছবি দেখে, আর তখন সে কিছু একটা ভাবে, আর বৃদ্ধ লোকটিকে বলে, আপনি তো সব রকমের ইভেন্টেই ছবি তুলেছেন, অনেক ভালো। এরপর ডন বৃদ্ধ লোকটির থেকে ছবি কিনে নিয়ে আসে। আসলে ছবি তোলা এই বৃদ্ধ লোকটির অভ্যাস। ডনের মনে হয় এখানকার কোনো না কোনো ছবির মধ্যে তার মায়ের ব্যাপারে বা নেকলেসের ব্যাপারে কোনো না কোনো ক্লু তো অবশ্যই পাওয়া যাবে। তো এদিকে সারা ঘুমাচ্ছিল আর স্বপ্নে সে দেখে সে একটা জঙ্গলে হারিয়ে গিয়েছে। ঠিক তখনই তার সামনে একটা ছেলে আসে, যার চোখ একদম নীল ছিল। এটা দেখে সারা ভয় পেয়ে যায় আর ঘুমের মধ্যেই সে চিৎকার করে ওঠে। সারার চিৎকার শুনে সেখানে ডন আসে আর সারাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? সারা বলে, তেমন কিছু না, একটা খারাপ স্বপ্ন দেখেছি। ডন বলে, আরে স্বপ্নই তো ছিল, তাহলে তো ভয় কেন পাচ্ছিলে? আমি আছি না, ভয় পেও না, শান্তিতে ঘুমিয়ে পড়ো। এটা বলে ডন সারাকে শুইয়ে দেয়। সারাও ডনের কোলে মাথা রেখে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন সারার ঘুম ভেঙে যায় তখন দেখে ডন বসে বসে ঘুমাচ্ছে। এটা দেখে সারারও খারাপ লাগে যে তার কারণে ডনের সারা রাত বসে থাকতে হয়েছে। কিছুক্ষণ পর যখন সারার ঘুম ভেঙে যায় তখন ডন দেখে সারা সেখানে নেই। ডন ভয় পেয়ে যায় আর জানালা দিয়ে বাইরে তাকায়। তখন দেখে সারা সাইকেল নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সারা ডনকে বলে, ভেতরে দাঁড়িয়ে থাকবে? সারা ডনকে বলে, ভেতরেই দাঁড়িয়ে থাকবে নাকি, বাইরেও আসবে, এত সুন্দর ওয়েদার, চলো একটু ঘুরে আসি। ডনও রেডি হয়ে তার সাথে বের হয়ে পড়ে। এখন দুজনেই একসাথে অনেক সময় কাটায়। দুজন দুজনকে অনেক ভালো করে বুঝতে শুরু করে আর পছন্দও করে। ডন নদীর পাড়ে বসে অতীতের অনেক কথা শেয়ার করে। তখন ডনের কাছে মেসেজ আসে যে কোম্পানিতে একটা ইমার্জেন্সি বোর্ড মিটিং রাখা হয়েছে।
এটা দেখে ডন বলে, ওইটাই হয়েছে যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, এখন সে আমার খেলা দেখবে। ওইদিকে রিচার্ড মনে মনে খুশি হয় যে আমরা ডনকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু বাইরে সেই খুশি প্রকাশ করে না। কেনেথ বলে, আপনার চেহারা এত চিন্তিত কেন দেখাচ্ছে? ডন তো মারা গেছে, এখন এই কোম্পানি আপনার হবে। তখন রিচার্ড বলে, এত তাড়াতাড়ি যদি কোম্পানির ওনারশিপ নিয়ে নেয় তাহলে সবারই সন্দেহ হবে। একটা কাজ করো, তুমি ইউএসএ চলে যাও, যতদিন এখানকার মামলা শেষ না হয়ে যাচ্ছে তুমি সেখানেই থাকো। কেনেথ তো রাজি হয়ে যায়। এরপর রিচার্ড ওই বোর্ড মিটিংয়ের জন্য বের হয়ে পড়ে। কোম্পানির সব এমপ্লয়ি রিচার্ড মানে এই কোম্পানির নতুন সিইও তাকে সালামি দেয়। তো এখানে ভোটিং শুরু হয়ে যায় আর সবাই রিচার্ডকে ভোট দিতে থাকে। এসব দেখে রিচার্ডের তো ভেতরে ভেতরে লাড্ডু ফুটতে থাকে যে ব্যাস এখন আমি সিইও হতে চলেছি, কিন্তু সে বাইরে একদম চুপচাপ বসে থাকে। তখনই কারোর আসার শব্দ শুনে সবাই শান্ত হয়ে যায়। আসলে তখন ডন আর সারার এন্ট্রি হয়, আর এখানে সবাই ডনকে জীবিত দেখে সবাই চমকে যায়। আর এর মধ্য দিয়ে এই পার্টি টুইস্ট রেখে এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই পার্টি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে পার্টি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।